2005 সালের 14 আগস্ট সকালে হেলিওস ফ্লাইট 522 লার্ন এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9:07 ফ্লাইট টেক অফ করে, আর বিমানে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার সহ মোট 121 জন। ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হেন্স জার্গেন মার্টিন, যার কিনা 16,900 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলট ছিল 51 বছর বয়সী পেম সেরালেন্স, যার কিনা 7,449 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল। প্লেন আকাশে ওড়ার ঠিক 15 মিনিট পরেই 12,040 ফিট উচ্চতায় পৌঁছানোর পরে আচমকা এক অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা ধারণা করেছিল এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম, আর এটা দেখে তারা কিছুই ভেবে উঠতে পারছিল না, কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্ম ঠিক টেক অফ করার আগ মুহূর্তেই বেজে ওঠে। আর তাই পাইলটরা অবাক হয়ে যায়, কারণ জানার জন্য বারবার এটিসির সাথে কন্ট্যাক্ট করে। সেই মুহূর্তে পাইলটরা সবকিছু এটিসির কাছে খুলে বলছিল। ঠিক সেই সময় আরও একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে। একসাথে কয়েকটি অ্যালার্ম বেজে ওঠায় এটিসি অর্থাৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের কথা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। সেই সাথে প্লেনে থাকা মাস্টার কশন অ্যালার্মও বেজে ওঠে, যার অর্থ হলো প্লেনের কয়েকটি মেকানিক্যাল পার্টস ওভারহিট হয়ে গেছে। পাইলটরা কিছুই বুঝে উঠতে পারছিল না। এসব অ্যালার্ম শুনে যাত্রীরা আরও উত্তেজিত হয়ে পড়ে। ক্রু মেম্বাররা যাত্রীদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকে, আর এই সময় প্যাসেঞ্জাররাও আস্তে আস্তে অক্সিজেনের ঘাটতি বুঝতে পারছিল। আর ঠিক তখনই অটোমোডে অক্সিজেনের মাস্ক নিচে নেমে আসে। অন্যদিকে পাইলট কন্ট্রোল রুমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পাইলটের কথা কন্ট্রোল রুমের কাছে পৌঁছাচ্ছিল না। তার কিছুক্ষণের মধ্যেই পাইলটের সাথে কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কন্ট্রোল রুম থেকে বারবার প্লেনের সাথে যোগাযোগ করার চেষ্টা চালায়, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। আর এদিকে প্লেন আরো অধিক উচ্চতায় উঠতে থাকে। এই রুটে এথেন্স পৌঁছাতে প্লেনের সময় লাগে মাত্র 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু এই সময়ের মধ্যে প্লেন পৌঁছে যায় 34,000 ফিট উচ্চতায়। প্লেন টাইম টু টাইম ল্যান্ড করা তো দূরের কথা, প্লেনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে কন্ট্রোল রুম থেকে খুব তাড়াহুড়ো করে দুটি F-50 ফাইটার জেট প্লেনকে খুঁজতে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ পরে ফাইটার জেট দুটি প্লেনটিকে খুঁজেও পায়। একটি ফাইটার জেট প্লেনের খুব কাছে চলে আসে। ফাইটার জেটের পাইলট দেখতে পায় কো পাইলটের সিটে কেউ একজন বসে আছে, আর মেন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে আছে। এই সময় ফাইটার জেট একটু পিছনে চলে আসে। তারা প্লেনের উইন্ডো দিয়ে দেখতে পায় দুটি ফাইটার জেট তাদের পিছে পিছে চলছে, কিন্তু যাত্রীরা দেখে কোনোভাবেই এক্সাইটেড হচ্ছে না। সেই সাথে কোনো প্যাসেঞ্জারের মধ্যে কোনো রিয়াকশন নেই। তার কিছুক্ষণ পরে জেট বিমানের পাইলট দেখতে পায় একজন অজ্ঞাত ব্যক্তি কেবিন থেকে বিমানের ককপিটের দিকে যাচ্ছে, আর কিছু সময়ের জন্য সে পাইলটের সিটে বসে পড়ে। আর এদিকে জেট বিমানের পাইলটরা হাত দিয়ে ইশারা করতে থাকে, আর সেই অজ্ঞাত ব্যক্তিও ফাইটার জেটের পাইলটদের কিছু বলার চেষ্টা করতে থাকে। তার ঠিক 1 মিনিট পরেই প্লেনের বাম পাশের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, আর তাই বিমানটি বাম দিকে হেলে নিচের দিকে পড়তে থাকে। তার 10 মিনিট পরে প্লেনের ডান পাশের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। তারপর সেই অজ্ঞাত ব্যক্তি প্লেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার 4 থেকে 5 মিনিট পরে এজেন্সির একটি পাহাড়ি অঞ্চলে প্লেনটি ক্র্যাশ করে। প্লেনটি ক্র্যাশ হওয়ার ফলে প্লেনের মধ্যে থাকা সমস্ত যাত্রী সহ সকল ক্রু মেম্বাররা মারা যায়। একবার ফিল করুন, ফাইটার প্লেনের 2 জন পাইলট মুহূর্তের মধ্যে এতজন লোকের মৃত্যু দেখে তাদের অনুভূতি কেমন হয়েছিল। তারা শুধু দেখেই যাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। তারপর হেলিওস প্ল্যানটি ক্র্যাশ হওয়ার খবর সমস্ত পেপার পত্রিকায় হেডলাইন হয়ে যায়। দ্রুত রেস্কিউ অপারেশন চালানো হয়, যাত্রীদের মরদেহ প্লেন থেকে বের করে আনা হয়। কিন্তু সেই ডেড বডিগুলোর ময়নাতদন্ত শেষে এক্সপার্টরা বুঝতে পারে যে প্লেনটি ক্র্যাশ হওয়ার অনেক আগেই সকল যাত্রী মারা গিয়েছে। এখানেই শেষ না, আরও বেশ কিছু প্রশ্ন থেকে যায়। পাইলট যদি আগে থেকেই মারা যায়, তাহলে 2 ঘন্টা যাবৎ প্লেনটিকে কে কন্ট্রোল করছিল? এর উত্তর হলো, ভিডিওতে আগেই বলেছি, ককপিটের দিকে কেউ একজনকে আসতে দেখা গিয়েছিল, আর সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস। প্লেন ক্র্যাশ হওয়ার আগ মুহূর্তে অ্যান্ড্রিয়াস এথেন্সের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। অ্যান্ড্রিয়াস কন্ট্রোল রুমের সাথে 5 বার মেডি মেডি বলতে থাকে। কিন্তু অ্যান্ড্রিয়াসের কাছে এমন কোনো অভিজ্ঞতা ছিল না যা দিয়ে বোয়িং প্লেনকে কন্ট্রোল করতে পারবে। তবে তিনি একটি জনশূন্য এলাকায় প্লেনটিকে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে এক্সপার্টরা তদন্ত করে জানতে পারে, প্লেন যখন বাম দিকে হেলে পড়েছিল তখন প্লেনের বাম দিকের ইঞ্জিনের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল, এবং তারা কন্ট্রোল রুমে এসে একটি বাটন দেখতে পায়। এটাকে বলা হয় প্রেসারাইজড বাটন। আর এই বাটন দেখার পরে এক্সপার্টদের কাছে সবকিছুই স্পষ্ট হয়ে যায়। আসলে এই প্রেসারাইজড বাটন হলো প্লেনের এয়ার ফ্লোকে কন্ট্রোল করে। এসব ইঞ্জিন বাইরের বাতাস থেকে প্লেনের মধ্যে অল্প অল্প করে অক্সিজেন প্রবাহিত করে, যাতে প্লেনের মধ্যে অক্সিজেন স্বল্পতা দেখা না দেয়। সেই সাথে এই বাটনটিকে অটোমেটিক মুডে রাখা হয়, আর এটাকে যদি ম্যানুয়াল মুডে রাখা হয় তাহলে অবশ্যই পাইলটকে লক্ষ্য রাখতে হবে। এমনটা কেন হয়েছিল এটা জানতে হলে প্লেনটি ক্র্যাশ হওয়ার ঠিক 1 দিন পূর্বে ফিরে যেতে হবে। যখন এই প্লেনটিকে রুটিন সার্ভিসে নিয়ে যাওয়া হয়, তখন ইঞ্জিনিয়াররা বিভিন্ন জিনিস চেক করে এই বাটনটিকে ম্যানুয়াল মুডে রেখেই পাইলটের কাছে হস্তান্তর করে। প্লেন টেক অফের সময় পাইলট এবং কো পাইলট প্রেসারাইজ বাটনের দিকে তাকাতে সময়ই পাননি, ফলে বাটনটি ম্যানুয়াল মুডেই চালু থাকে, এবং কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের মধ্যে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। যাত্রীদের মাথা ব্যথা শুরু হতে থাকে।
পাইলটরা ঠিকই অ্যালার্ম শুনতে পেরেছিল, কিন্তু তারা প্রেসারাইজড বাটনটির দিকে মনোযোগ হারিয়ে ফেলে, যার ফলে প্লেনটিতে মারাত্মক অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। আর পাইলটরাও আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। কেবিনের অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে, তাই যাত্রীরা ক্ষণিকের জন্য অক্সিজেন পেয়েছিল। কিন্তু পাইলটদের ককপিটে অটোমেটিকভাবে মাস্ক নিচে নেমে আসে না, তাই প্লেনের সবাই আস্তে আস্তে অক্সিজেনের অভাবে জ্ঞান হারাতে থাকে। কারণ অক্সিজেনের মাস্ক মাত্র 12 মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহ করে থাকে, আর তাই সবাই জ্ঞান হারিয়ে ফেলে শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রেয়াস। আপনারা হয়তো ভাবছেন তাহলে এই ব্যক্তির কেন অক্সিজেন সমস্যা দেখা দিল না? কারণ তিনি ছিলেন একজন স্ক্রু ড্রাইভাররা হলো লম্বা সময় ধরে তাদের নিঃশ্বাস ধরে রাখতে পারে। তাই অ্যান্ড্রোয়েস এই পরিস্থিতিতে কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে থাকে এবং তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে প্লেনটিকে ল্যান্ড করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়, যার ফলে সবার মৃত্যু হয়। আর এই ঘটনার 1.5 বছর পরে এথেন্স এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি রিপোর্ট প্রকাশ করে। সার্ভিসম্যানেরা বাটনটিকে ম্যানুয়াল মুডে রেখে দেয়। বাটনটি অটো মুডে থাকার কথা ছিল, আর পাইলটও সেটা লক্ষ্য করেনি। তাহলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটত।